সন্ধ্যা 7টা। রাস্তার পাশে কাগজের টুকরো নিয়ে হেলদোল খেলার বাহানা করেই যাচ্ছে একটা ছেলে। চুলগুলো কপালে পড়ে আছে। বয়স 23 বা 24 হবে। মুখে গেঞ্জির নিচের কিছু অংশ দিয়ে দাঁতগুলো বের করে হাসছে আর কাগজের টুকরো নিয়ে খেলা করছে। হুট করে কিছু লোক এসে নিয়ে যায় সেই ছেলেটাকে। সে যেতে চায়নি, জোর করে নিয়ে যায়। আমাকে ছেড়ে দে, আমি বাইরে আলো দেখতে চাই, ছেড়ে দে আমাকে। ভাই, তুমি সব দেখতে পাবে, আর কিছুদিন থাকো এখানে। না, আমি এখানে আর থাকবো না, আমাকে নিয়ে যা এখান থেকে। আর কেউ কথা বলে না তার সাথে। অন্ধকার রুমে বন্দি হয়ে পড়ে সে। নেই কোনো আলো, ওপরে সিলিং ফ্যান ঘুরছে। চিৎকার করে ডাকে সে। এই তোরা কোথায় রে? আমাকে এখান থেকে বের কর, আমি আর এখানে থাকতে পারবো না। তার কথা শুনে বাইরে থাকা তার লোকেরা কেঁদে দেয়। ভালোবাসার জন্য একটা মানুষ পাগল হয়ে আছে। ছিল সে সাধারণ মানুষ, এখন সে পাগল শুধু ভালোবাসার কারণে। তাকে পাগল বানিয়ে তার ভালোবাসা চলে গেছে অনেক দূরে। এই শহরে কিছু মানুষ আছে, তারা অন্য মানুষের সুখ দেখতে পারে না। হিংসায় পড়ে যায় অন্যের সুখ দেখলে। কেউ সম্পত্তির লোভ, আবার কেউ টাকার লোভ। ভালো মানুষ এই শহরে নেই, আছে শুধু অন্যের ক্ষতি করে নিজেরটা ভালো করার মানুষ। মুখে সিগারেট, ডান হাতে মদের গ্লাস। চেয়ারে বসে আছে সিরাজ, তার সামনে বসে আছে কেনিরাজ। মদের নেশায় মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। নেশার মুখে কেনিরাজ বলে, ভাই 20 কোটি টাকার মাল আসবে আজকে রাত 1টায়, কোন স্টকে রাখবো? স্যার, স্টকে সব সময় মাল রাখবি। আর আমাদের রাস্তা ক্লিয়ার হয়েছে, নাই কোনো শত্রু, আছে শুধু টাকার খেলা। আমারও একটাই কথা, ডলারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো এই শহরেই থাকার কথা, আর তাকেই খুঁজে পাচ্ছি না। খোঁজ লাগিয়ে রাখ, পেয়ে যাবি। রাঘব বোয়াল শেষ, চিতেপুটিও শেষ হতে বেশি দিন লাগবে না। হ্যাঁ ভাই, আর আজকে রাত 1টায় আপনাকে যেতে হবে না। কেন? সব সময় তো আমাকে নিয়ে যাস, আর তুই তো আমাকে ছাড়া যেতে চাস না। আজকে কি হলো? আরে ভাই, রাসু তো নেই, সে থাকলে তোমাকে নিয়ে যেতাম, আর তাকে তো উপরে পাঠিয়ে দিয়েছি, তাই তোমাকে যেতে হবে না। তার মানে তুই রাসুকে ভয় পাইতি? আরে না ভাই, তুমি আসলেই বেশি বোঝো, আমি গেলাম। কেনিরাজ চেয়ার থেকে উঠে চলে যায়। সিরাজ সেই জায়গায় বসে আছে। শব্দ ছাড়া সিরাজ হেসে দেয়, মনে আনন্দ। কাচের বোতল থেকে মদ ঢেলে দেয় সিরাজের হাঁটুর উপরে বসে থাকা সাদা চামড়ার একটা মেয়ে। সিরাজ মদের গ্লাসের মদ শেষ করে সাদা চামড়ার মেয়ের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। 2 মিনিট পরে ছেড়ে দেয়। সিরাজ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সেই সাদা চামড়ার মেয়েটাকে কোলে করে নিয়ে যায় রুমে। পড়ার টেবিলে বসে আছে 18 বছরের এক মেয়ে, মনোযোগ বইয়ে। হুট করে কেউ এসে বলে, রিশান, এই নে দুধটুকু খেয়ে তারপর পর। মা, আমি এসব খেতে পাই না, নিয়ে যাও প্লিজ। আমার রাজকন্যাটা এসব বলে না। এ নাও আমার কলিজা। মা, তোমরা কি এমনি হও? নিজের সন্তানকে অসুস্থ দেখতে পারো না, আর নিজের সন্তানের কিছু হলে পাগল হয়ে যাও। হ্যাঁ রে মা, তুই তো আমার সব, তুই ছাড়া তো আমার কেউ নেই। এই যে মা, তুমি শুরু করে দিলে, যাও তো তুমি। রিশার আম্মু চলে যায়। রিশা পড়ায় মন দেয়। পাশে ফোন রাখা, ব্রুম করে কেঁপে ওঠে ফোন। রিশা ফোন হাতে নিয়ে দেখে কিছু বাজে ছবি তার ফোনে পাঠিয়েছে তার বান্ধবী শিলা। নিচে ছোট করে লেখা, কিরে দেখ তো কেমন লাগে আমাকে, আর শোন, আমাকে সুন্দর লাগলে তোকেও সুন্দর লাগবে। রিশা রেগে ফোন টেবিলে রেখে দেয়। চোখ দুটো লাল হয়ে আছে। টেবিলে থাকা বইগুলো ছিটকে ফেলে দেয় খাটের ওপর। দাঁড়িয়ে যায় রিশা, মনে মনে বলে, শালির বাচ্চা, তোকে কালকে দেখে নিব। তুই নিজে খারাপ, আবার অন্যকেও খারাপ করার চেষ্টা বের করব তোর। কাল কলেজে আয়। সময় রাত 1:46। কেনিরাজ বসে আছে গদিতে, হাতে মদের গ্লাস। পাশে তার লোক কাজ করছে। কেনিরাজের ডান পাশে দাঁড়িয়ে থাকা সাবিত বলে, ভাই, মাল তো উঠানো শেষ, কোন স্টকে রাখবো? কেনিরাজ হাত থেকে মদের গ্লাস টেবিলে রেখে সাবিতকে বলে, 20% মাল আমার স্টকে রেখে দিবি, বাকি 80% সিরাজ ভাইয়ার স্টকে। ওকে ভাই। মাল মিলানো শেষ। মালের গাড়ি চলতে থাকে স্টকের উদ্দেশ্যে। কেনিরাজ বসা থেকে উঠে হাতে ফোন নিয়ে কল দেয় সিরাজের কাছে। সিরাজ ভাই, মাল পাঠানো হয়েছে, আর আমিও আসছি মালের সাথে। ওকে। জায়গা থেকে চলে যায় কেনিরাজ।
অন্ধকার রাত, রাস্তা ফাঁকা। 4টে গাড়ি চলছে ফাঁকা রাস্তা দিয়ে। কেনিরাজ গভীর ঘুমে আচ্ছন্ন। ড্রাইভার ড্রাইভ করতে ব্যস্ত। হুট করে আকাশ চমকানোর কারণে কেনিরাজের ঘুম ভেঙে যায়। গাড়ির সিটে উঠে বসে কেনিরাজ। বড় বড় ফোঁটার বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় পড়ে থাকা গাছের পাতাগুলো পানিতে ভেসে যাচ্ছে। হঠাৎ কারেন্টও চলে যায়। ট্রাকের সামনে 2 লাইটের আলো অনেক বেশি দূর যায়। ড্রাইভার দূর থেকে দেখে রাস্তায় কিছু বড় বড় গাছের ডুম পড়ে আছে। গাড়ি থামায় ড্রাইভার। সামনের গাড়ি থামানো দেখে পিছনের গাড়িগুলোও থামায়। কেনিরাজ ড্রাইভারকে বলে, এই গাড়ি থামিয়েছিস কেন? ভাই, রাস্তার মাঝে কিছু বড় বড় গাছের ডুম রেখেছে কেউ। যা, এসব রাস্তা থেকে সরে দে, তাড়াতাড়ি জায়গায় পৌঁছাতে হবে আমাদের। জি ভাই। ড্রাইভার গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা গাছের ডুমের কাছে যায়। 2 হাত দিয়ে গাছের ডুমগুলো সরিয়ে দেয়। গাছের ডুম সরাতে 2টা তলোয়ার দেখতে পায় ড্রাইভার। সেই তলোয়ারে রক্ত লেগে আছে। বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে সেই রক্ত। গাড়ির ড্রাইভার ভয় পেয়ে যায়। দৌড়ে যায় গাড়ির কাছে। ড্রাইভারের এই অবস্থা দেখে কেনিরাজ বলে, কি হয়েছে? হুট করে কোথা থেকে কেউ এসে বলে, কিছু হয় না রে, একটু ভয় পেয়েছে। কেনিরাজ সামনে তাকিয়ে দেখে কেউ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা টুপি, পায়ে বড় শিকল, চোখের ভ্রুতে ছুরির কাটা দাগ। গাড়ির লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেই অচেনা কাউকে। কেনিরাজ অবাক। কেনিরাজের চোখগুলো বড় বড় হয়ে যায়। কেনিরাজ ট্রাক থেকে নিচে নামে। একটা মানুষকে এভাবে মারার পর সে বেঁচে থাকতে পারে? যাকে এভাবে মারলাম সে বেঁচে গেল কিভাবে? অচেনা সে মাথায় হাতের তালু দিয়ে ঘষিয়ে বলে, আরে এত ভেবে কি হবে? এই পাগল বেঁচে আছে, এই পাগলকে মারতে হলে 10 বার জন্ম নিতে হবে তোদেরকে। রাসু, তুই বেঁচে আছিস? এই রাসু মরলে তো তোদের মতো নরপশুদের শেষ করবে কে? প্রথম বেঁচে গেছিস, কিন্তু আর বেঁচে থাকবি না। কেনিরাজের কথা শুনে রাসু হেসে দেয়। রাসুর হাসি দেখে কেনিরাজ ভয় পায়। জানে সে রাসুর হাসির কারণ। কাউকে মারার সময় হাসছে, মারবে সে কাউকে। কেনিরাজ রেগে বলে, এই শালাকে মেরে ফেল, জীবিত থাকলে সে তোরাও বেঁচে থাকবি না। কেনিরাজের কথায় পেছনে থাকা ট্রাক থেকে তার লোক নেমে ছুরি চাকু হকে নিয়ে যায় রাসুর সামনে। রাসু আবারও উচ্চ হাসিতে মেতে ওঠে। হাতে থাকা তলোয়ার দিয়ে সামনে থাকা 5 জনকে লাশ বানিয়ে দেয়। এসব দেখে কেনিরাজ ভয় পায়। পিছিয়ে যায় সে। রাসু বলে, কিরে, পিছিয়ে গেলি কেন? না পিছিয়ে বল, ভাই জীবনটা ভিক্ষা দেন, দেন ভাই জীবনটা ভিক্ষা। দেখ রাসু, আমাকে মারিস না, আমার কোনো দোষ নেই। যা করেছে সিরাজ করেছে। কিছুই হতো না যদি আমার প্রিয় মানুষটাকে না মারতে। আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস আমার প্রিয়কে, কেড়ে নিয়েছিস আমার পবিত্র ভালোবাসাকে। আমি মারিনি, মেরেছে সিরাজ। আরে রাখ তো সিরাজ, তোদের রোশনের গুড়া সব এক, তোদের কাউকে ছাড়বো না আমি, এক এক করে মারবো সবাইকে আমি। রাসু তার হাতে থাকা তলোয়ার দিয়ে কেনিরাজের গলায় চালিয়ে দেয়। ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে যায় কেনিরাজের। শরীরের খণ্ড পড়ে যায় রাস্তায়, গড়গড়িয়ে রক্ত পড়ছে। বৃষ্টির পানিতে রক্ত ধুয়ে যাচ্ছে। তরোয়াল খুশিয়ে রেখে রাসু মাথা চুলকাতে চুলকাতে চলে যায়। সকালবেলা টিভির সামনে বসে আছে সিরাজ। নিউজে দেখতে পায় সে রাস্তায় জমে আছে মানুষ, কাদামাটিতে পড়ে আছে 6টা লাশ, পাশে পুলিশ, সাথে সাংবাদিক ভিডিও করছে। নিউজ বলে, কাল রাত 2টোয় রাস্তা দিয়ে ড্রাগসের গাড়ি যাওয়ার সময় ড্রাগসের গাড়ি সহ 6 জনের লাশ পাওয়া যায়। কে মেরেছে তাদেরকে সেটা এখনও জানা যায়নি। সাথেই থাকুন পরবর্তী নিউজের জন্য। সিরাজ এই নিউজ দেখে মনে পড়ে যায় কাল রাতের কথা। তার স্টকে মাল আসেনি, আর কাল রাতে আর কারো কলও আসেনি। সিরাজ বুঝতে পারে কিছু একটা হয়েছে। হুট করে তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে বলে, বস, সব শেষ হয়ে গেল। মাল নিয়ে যাওয়ার সময় সবাইকে মেরে ফেলা হয়েছে, যার সাথে কেনিরাজ ভাইকেও। আমি পালিয়ে আসছি ভাই। কে মেরেছে? কার এত বড় সাহস এই সিরাজের লোককে মারে? বস, আমি জানি না, আমি সাথে পালিয়ে আসছি, কেউ দেখতে পায়নি আমাকে। আসার সময় একটা কথা শুনেছি। কি শুনেছিস বল? শুনেছি এত ভেবে কি হবে, এই পাগল মরে নাই, বেঁচে আছে। এইটুকু শুনে সিরাজ কল কেটে দেয়। রেগে আছে সে। সিরাজ ভাবে, এতগুলো টাকার মাল পুলিশের হাতে চলে গেল। সবচেয়ে বড় কথা, কে সে? বেঁচে আছে মানে কি? রাসু নয় তো? না, সে কিভাবে হবে? তাকে তো শেষ করে দিয়েছি, বেঁচে থাকার উপায় তো নাই। উফ, আর ভাবতে পারছি না।
চিন্তায় অস্থির হয়ে বসে আছে কাসেম। বিভোর চিন্তা মাথায় তার, কাউকে খুঁজে পাচ্ছে না সে। কি করবে সে বুঝে উঠতে পারে না। হঠাৎ কেউ এসে বলে, ভাই ও আজকে খুঁজে পেয়েছে। এই কথা শুনে কাসেম বসা থেকে দাঁড়িয়ে যায়। তার মাথা থেকে চিন্তা দূর হয়েছে। এই কথা শুনে কাসেম বলে, কি ভাই, কোথায়? এক্ষুনি আমাকে নিয়ে চল। জি ভাই, চলেন। বাইকে করে কলেজে যাচ্ছে রিশা। রাস্তার চারদিকে সবাই তাকিয়ে আছে তার দিকে। মেয়ে মানুষ বাইক চালাচ্ছে। মেয়ে মানুষ বাইক চালাতে দেখলে তাকিয়ে থাকে সবাই। কলেজের গেট দিয়ে বাইক নিয়ে ঢোকে রিশা। বাইক থেকে নেমে হাঁটা ধরে। রেগে আছে সে। দূর থেকে শিলাকে দেখতে পায় সে। চলে যায় তার কাছে। রিশা শিলার চুলের মুঠি ধরে বলে, শালির বাচ্চা, নিজে খারাপ হয়েছিস, আবার চাস অন্য কেউ খারাপ বানাতে? এই কলেজ থেকে চলে যাবি তুই। তুই আমার ফ্রেন্ড, এটা ভুলে যাবি। আর আজকের পর থেকে তোকে যেন এই কলেজে না দেখি। শিলা তার চুলের মুঠি ছাড়িয়ে বলে, কাজটা তুই ঠিক করলি না রিয়া, এর জবাব তোকে দিতেই হবে। আরে যা, তোর কোন বাপ আছে, নিয়ে আসিস এই ভিপি রিশার কাছে। চলে যায় শিলা। রিশা কলেজের বারান্দায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, সবাইকে বলি এই কলেজে কোনো বাজে কাজ চলবে না। নিজে খারাপ তো অন্যকে খারাপ করার চেষ্টা করলে তারও এই অবস্থা হবে। সবাই তার কথা কান পেতে শোনে। সবাই জানে এই রিশা কি জিনিস। কলেজের ভিপি রিশা। ভয় পায় তাকে সবাই। রাস্তার পাশে মাটিতে ছোট ছোট ঘাস। সেই ঘাসের ওপরে বসে আছে রাসু। টেনে টেনে সেই ঘাস ছিঁড়তে থাকে সে। মুখে পাগলের হাসি। চুলগুলো এলোমেলো, পায়ে শিকল বাঁধা, তালার কড়িটাও ভাঙা। হুট করে তার সামনে দুটো গাড়ি এসে থামে। চারজন লোক গাড়ি থেকে নেমে রাসুর কাছে এসে তাকে মাটি থেকে তুলে জোর করে গাড়িতে ওঠায়। রাসুর মুখে পাগলের সেই হাসি। আবারও সেই অন্ধকার রুমে বন্দি হয়ে পড়ে সে। তার কথা কেউ শোনে না। পাগল মানুষটা একসময় ভালো ছিল, এখন সে পাগলে পরিণত হয়েছে। কিছু খারাপ মানুষের কারণে আজকে সে পাগল রাসু। বিকেল 5টা। হাতে সিগারেট, চেয়ারে বসে আছে আলম। এসি রুম, সামনে টেবিল, তার উপরে ল্যাপটপ রাখা, গায়ে পুলিশের ইউনিফর্ম। ডান হাতের আঙুল দিয়ে ল্যাপটপে রাতের 6টা লাশের ছবি বারবার দেখছে সে। নেই লাশের পাশে কোনো প্রমাণ। কে মেরেছে আর মৃত মানুষগুলোই বা কারা, কিছুই বুঝতে পারে না। আলম সিগারেট শেষ করে টুয়াই ফেলতেই কেউ এসে বলে, আসসালামু আলাইকুম অফিসার। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারলাম না। আমি সিরাজ। ও, আপনি সেই সিরাজ যে কিনা রাজনীতিতে খুব ভালো বুঝে আর সবচেয়ে বড় ড্রাগস বিজনেসার? এসব কথা না বলাই ভালো অফিসার। আমার লোকের লাশগুলো কোথায় রাখা হয়েছে? অবাক আলম কথার মানে বুঝতে পারে সেই 6টা লাশের মানুষগুলো সিরাজের লোক। আলম চেয়ার থেকে উঠে বলে, এটাই চিন্তা করেছিলাম এতক্ষণ। শেষ হলো চিন্তা? এখন বলেন কি করতে পারি কিছু আপনার জন্য? করতে হবে না, লাশগুলো দিয়ে দিলেই হবে। আর গাড়িতে থাকা মালগুলো দিয়ে দিন। এই কথা শুনে আলম ঠাস করে সিরাজের গালে থাপ্পড় বসিয়ে দেয়। রেগে যায় সিরাজ, চোখ দুটো তার লাল হয়ে যায়। আলম বলে, তোর সাহস কম না? তুই কোথা থেকে কথা বলছিস জানিস? আমি সেই এখনই তোকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু তা করবো না। তোর জন্য একটা থাপ্পড়ই যথেষ্ট। সিরাজ বসা থেকে উঠে বলে, কাজটা তুই ঠিক করলি না অফিসার, পাবি তুই এর ফল। বের হয়ে যায় সিরাজ, হাতে টেনিস বল। রাগের বসে হাতের চিবুনিতে টেনিস বলটাও ছিটিয়ে ফেলে। গাড়িতে উঠে বসলে ড্রাইভার গাড়ি চালাতে থাকে বাসার উদ্দেশ্যে। রাত 9টা বেজে 11 মিনিট। ডলার বসে আছে কাঠের ওপরে। পাশে 2 থেকে 3টে মানুষ। পকেট থেকে ফোন বের করে কল দেয় অন্য কাউকে। সময় পেলে আইসো রাজশাহীতে। রাজশাহীতে কেন? নিরাপত্তা শহর এটা। ডলারের কথাই হেসে দেয় ও পাশে থাকা লোকটা। আস্তে করে বলে সে, এই রাসুর কিসের নিরাপত্তা? আতঙ্ক রাসু বলেই চিনে চেনা মানুষগুলো। তাদের কাছে আমি আতঙ্ক, অন্যদের কাছে আমি পাগল। কেটে যায় কল। ডলারের সাথে থাকা ছেলেদের মাঝে একজন বলে, কি বলছেন ভাই? আসবে। হয়ে গেল নতুন কিছু, শুরু হবে আমাদের রাজত্ব। আরে রাখো, আমি আছি অন্য চিন্তায়। হুট করে অন্য একটা ছেলে বলে, তোর আবার কিসের চিন্তা? পাগলের মতো খুঁজছে সিরাজ আমাকে। আরে ভাই সাথে থাকলে ভয় কিসের? আর তুই তো রাজশাহীতে আছিস। বুঝলাম না তোর কি মাথা টাথা নষ্ট হয়ে গেল নাকি? মনে হয় এটা হচ্ছে এই চিকু। ধরো তো শালাকে। সকালবেলা
রিসা ঘুম থেকে উঠেই চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হতেই সামনে তার মা। রিসা বলে, মা, তুমি এত সকালে আমার রুমে কিছু বলবে? এই একটা কথা বলবো বলে আসছি। কি কথা বলো? দেখ, আমারও বয়স হয়েছে, তোর বাবা মারা গেছে অনেক বছর হয়েছে, তোর বিয়েটা দিয়ে তোর সুখটুকু দেখে যেতে চাই। মা, আমি বিয়ের জন্য প্রস্তুত না, প্লিজ এসব নিয়ে পরে ভাববো। ঠিক আছে, তোর অমত আমি হব না। আর নিচে আয়, নাস্তা করবি। তুমি যাও, আমি আসছি। অন্ধকার রুমে বসে আছে রাসু। বাইরে তার লোক আছে। রাসু জোর গলায় বলে, কাশেম। দৌড়ে আসে কাশেম, বাইরে থেকে বলে, জি ভাই বলেন। আসল মানুষ পেয়েছি। বুঝেছি ভাই, সব রেডি থাকবে। এটাই যেন হয়। ভাই। রেগে আছে সিরাজ। গ্লাস ভর্তি মদ, পাশে সাদা চামড়ার দুটো মেয়ে সান্ত্বনা দিচ্ছে সিরাজকে। সিরাজ রেগে বলে, একটা মানুষ এতগুলো মানুষকে কিভাবে মারতে পারে? আর সে কে? এদিকে আমার কোটি টাকার মাল থানায় পড়ে আছে। মিন্টু। জি বস। আজ রাতটাই যেন পুলিশ অফিসারের শেষ রাত হয়। আর অচেনা মানুষটা কে, এটার কিছু করতে হবে। সে কে, কেন আমার সাথে লাগতে চায়? ওকে বস, কাজ হয়ে যাবে। আর একটা অচেনা মানুষকে কিভাবে খুঁজে বের করব? এসব শুনতে চাই না। জি বস। বাসা থেকে রেডি হয়ে বের হয় এসপি আলম। দূরে গাড়ি রাখা, গিয়ে গাড়িতে বসে ড্রাইভ করতে থাকে। উদ্দেশ্য থানা। চলে আসে আলম। সবাই দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আলম সালামের উত্তর নিয়ে চলে আসে নিজের অফিস রুমে। হুট করে কেউ এসে বলে, না, সেদিন রাতে সবগুলো ফাইল নিয়ে আসো। জি স্যার। একটু পরে সবগুলো ফাইল এনে রাখে টেবিলে। আলম ফাইল হাতে নিতেই চোখ যায় কিছু লেখার দিকে। সেই লেখার মাঝে কিছু ছবি আর্টিস্ট করা। ফাইলে থাকা কাগজটা হাতে নিয়ে ভালো করে দেখে বলে, রাসু। স্যার, সে অনেক ভয়ানক মানুষ। এই ফাইলে তার নাম পড়ে আছে, কিন্তু কেউ কিছু করতে পারে না। কিছু বললেই সে নাই হয়ে যায়। এই দুনিয়া থেকে তার ছায়াটা চলে যায়। এই শহরে সব পুলিশ বোবা হয়ে বসে থাকে ঘুষের আশায়। আর আমি বসে থাকি কিভাবে দেশটাকে সন্ত্রাস মুক্ত করা যায়, কিভাবে দেশটাকে মাদক উঠানো যায়। এখানে ঘুষ খাওয়ার জন্য বসে থাকি না। পুলিশ মানুষের কাছে খারাপ, কিন্তু সব পুলিশ খারাপ থাকে না। আর যে খারাপ, তার জন্য ভালো পুলিশটাও খারাপ হয়ে যায়। একটা খারাপ মানুষের জন্য ভালো মানুষ খারাপ হয়ে যায়, কারণ এক লাইনে কাজ করলে ভালোর বদনাম হবেই। বাট ভালো তো ভালোই থাকে। জি স্যার, কথাগুলো সত্যি বলেছেন। মুচকি আসে আলম। অন্যরকম হাসি, যেই হাসিতে লুকানো হাজারো রহস্য। কলেজের মাঠে কিছু মানুষ গোল হয়ে বসে আছে, সাথে রিসা। হাসাহাসি করছে সে। তার বান্ধবী আদিবা বলে, আচ্ছা রিসা, তুই কি কাউকে পছন্দ করিস? হঠাৎ এই কথা বললি যে? না, তুই তো ছেলেদের সাথে কথা বলিস না, তাই ভাবলাম তুই হয়তো কাউকে পছন্দ করিস। আমি কাউকে পছন্দ করলে সেটা সবার আগে তোরা জানবি। আসলে তোর মতো ফ্রেন্ড হয় না, আর সে আবার কলেজার ভিপি রিসা। তোরা আসলে একটু বেশি বুঝিস। আমার বাবা ছিল এই কলেজের ভিপি। বাবা মারা যাওয়ার পর আমাকে হতে হয়েছে এই কলেজের ভিপি। সেটা জানি, তোর যে বিএফ নাই এটা একটা কঠিন ব্যাপার। একটা মেয়ের বিএফ না থাকা আসলে কঠিন একটা ব্যাপার। এইসব নিয়ে ভাবি নাই। আমার মনের মতো কাউকে পাইনি। যদি পেয়ে যাই, হয়ে যাবে তোদের দুলাভাই। এটাই ভালো হবে। আমি যাই রে, বাসায় যেতে হবে। ওকে যা। রিসা চলে যায় কলেজে। পার্কিংয়ে বাইকে বসে চলে যায় বাসায়। তার মা বসে আছে বারান্দায়। নিচে তার মেয়ে আসছে, উপর থেকে দেখেই চলে আসে নিচে। রিসা বাসায় এসে বলে, মা খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। রাত 10:44। একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে। আশেপাশে কোনো মানুষ নেই, ফাঁকা রাস্তা। আলোর খেলা শুধু ল্যাম্পপোস্টে। হুট করে সেই গাড়ির সামনে এসে আর একটা গাড়ি এসে থামে। হুড়ুর করে 4টে থেকে 5টা লোক নেমে আসে, সবার হাতে পিস্তল। সেই গাড়িতে থাকা মানুষটা বাইরে বের হতেই বলে, পুলিশ অফিসার জীবনটা নিয়ে এখান দিয়ে আসার জন্য খুব ধন্যবাদ তোকে। কে তোরা? রাস্তা আটকেছিস কেন? সেটা উপরে গিয়ে জেনে নিস।
হুট করে পেছন থেকে 4টে বুলেট এসে লাগে 4 জনের মাথায়। লুটিয়ে পড়ে 4টে লাশ। দাঁড়িয়ে আছে একজন, অবাক সে। সামনে থাকা পুলিশ অফিসার বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস? তোর তো বুকের পাটা আছে রে। এই মিন্টু, বসের কাজ না করে ফিরেনি, আজকে ও ফিরবে না, তোকে এখানে শেষ কর। তলোয়ারের আঘাতে মিন্টুর মাথাটা ঘাড় থেকে আলাদা হয়ে যায়। মুচকি হাসে পুলিশ অফিসার। কেউ বলে, কিরে, পুলিশ হিসেবে তোকে অনেক মানিয়েছে। তোর জন্যই তো হতে হয়েছে পুলিশ। কেনিয়াস তো শেষ, সিরাজকে পেয়েছিস? আছে সে ঠিক জায়গায়, সময় মতো ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেব। আর তোর অদিবার কি অবস্থা? আর বলিস না, রাজশাহী থেকে শুধু কান্না করে। কান্না করে কেন? সত্যিকার ভালোবাসা তো পাই। ওকে থাক, আমি যাই রে। চলে যেতে চাইলে পুলিশ অফিসার বলে, দাশু তোকে অনেক মিস করি রে। সে পেছনে তাকিয়ে বলে, আমি তোকে অনেক মিস করছি রে। চলে যায় রাসু। আলম গাড়ি নিয়ে চলে যায় তার বাসায়। আলম বাসায় আসতেই অবাক, হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। চোখ দিয়ে অঝরে পানি পড়তেই থাকে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। সিলিং ফ্যানে ঝুলে আছে তার বোন সুহানা। আলম বসা থেকে উঠে দৌড়ে যায় তার বোনের ঝুলানো লাশের দিকে, জাপটিয়ে ধরে দু পায়ে, চিৎকার করে বলতে থাকে, সোহানা বোন, আমার এটা কি করলি তুই? এই দুনিয়া তুই ছাড়া আমার কেউ নেই, চলে গেলে তুই আমাকে ছেড়ে। আলমের চিৎকার শুনে আশেপাশে থাকা মানুষ দৌড়ে আসে, এসে তার বোনের লাশ উপর থেকে নামিয়ে দেয়। রাত 2টোয় দাফন করে তার বোনের লাশ। আলম চুপ করে বসে আছে এক জায়গায়। আলমের চোখ যায় তার বোনের রুমের টেবিলে। সে উঠে সেদিকে যায়। টেবিলে পায় কাগজের টুকরো, লেখা ছিল, আমি জানি তোকে মারতে পারবো না, তাই তোর আদরের বোনকেই মেরেছি। জানি তোর সবচেয়ে দুর্বল জায়গা তোর বোন, সময় হলে তোকেও পাঠিয়ে দেবো পরে। আর সাথে যে আছে সে তো মরে গিয়েও বেঁচে গেছে। এই সিরাজের সাথে পাঙ্গা নিলে কি হয় দেখ। কাগজে থাকা লেখা পড়ে আলম কি বলবে বুঝে উঠতে পারে না। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কল দেয় রাসুর নাম্বারে। রাসু, কি হয়েছে? এত রাতে কল দিলি যে? আর তোর কথা এমন লাগছে কেন? কি হয়েছে? সোহানা। সোহানা? কি হয়েছে সোহানা? আমার বোন নাই। সিরাজ আমাকে মারতে না পেরে আমার বোনকে মেরে ফেলেছে। কি? আমি এক্ষুনি আসছি। কল কেটে দেয় রাসু। তাড়াতাড়ি করে বাসা থেকে বের হতেই কাশেম বলে, ভাই কোথায় যাচ্ছেন এত রাতে? আলমের বাসায় যেতে হবে। সাথে আসবো? কথার উত্তরের অপেক্ষা না করে বাসা থেকে বের হয় রাসু। বাইক নিয়ে চলে যায় আলমের বাসায়। আলম দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। রাসু এসে বলে, আলম, কিভাবে কি হয়েছে? আলম কথা বলে না, চুপ করে আছে। চোখ থেকে পানি পড়তেই রাসু মুছে বলে, কি হয়েছে বল আমাকে। আলম সব বলে। রাসু সব শুনে পাগলের মতো মাথা চুলকাতে থাকে। একবার ওই দিকে একবার এই দিকে হাঁটতে থাকে। পকেট থেকে ফোন বের করে কল দেয় কাশেমের কাছে। আমার 46 মেশিনটা নিয়ে আয়, নিয়ে এই ঠিকানায় চলে আয়, আর এই কাজগুলো শেষ কর। কেন ভাই, কি হয়েছে? এ খাঙ্কির পোলা এত কথা বলতে বলি নাই, যা বলেছি তাই কর। জি ভাই। কল কেটে যায়। রাসু ফোন পকেটে রেখে আলমকে বলে, কোনো চিন্তা নেই, থানায় ঠিক টাইম মতো সময় দে, যা করার এই রাসুই করবে। মনে রাখিস, সোহানাও আমার বোন। সিরাজ আমার কাছ থেকে আমার প্রিয়কে কেড়ে নিয়েছে, আজকে তার শেষ দিন। আলম এক জায়গায় বসে আছে। রাসু দরজার সামনে আসতেই কাশেম এসে হাজির। কাশেমের কাছ থেকে মেশিন হাতে নিয়ে বলে, 77 ফ্ল্যাটে গেলাম। ভাই আসবো? এই রাসু কি থেকে কি করতে পারে তোরা হয়তো জানিস। জি ভাই। গ্রুপ হয়ে বসে আছে সিরাজের লোক, সাথে সিরাজ। মুস্কি হাসি মুখে নিয়ে বলে, শিকারকে না মারতে পারলে শিকারের পরিবারের কাউকে মার, দেখবি মরার থেকে বেশি কষ্ট পাবে শিকার। কিন্তু ভাই সাথে যে আছে সে কে? রাসু। রাসু নাম শুনে গ্রুপের সবাই কেঁপে ওঠে। আতঙ্কের গন্ধ যায় তাদের নাকে। সিরাজ হেসে দেয় তাদের এই অবস্থা দেখে। সে বলে, নাম শুনে ভয় পেলি তোরা? ভয় পাবারই কথা, এই রাসু কি তা অজানা না তোদের? রাসু তুই? অবাক হলি মনে হচ্ছে। অবাক হওয়ার কি আছে, আর এসে ভালোই করেছিস। প্রথম ভুল, এবার শুদ্ধ হবে।
সিরাজের কথা শুনে হেসে দেয় রাসু। সবাই রাসুর হাসি দেখে ভয় পায়। রাসু বলে, তোর আবার শুদ্ধ? কি অপরাধ করেছে এই শিশু মেয়েটা? কেন মেরেছিস তাকে? কেন সেটা তুই জেনেই আসছিস এখানে? নিজের মৃত্যুটা নিজেই টেনে এনেছিস। শেষবার একটা কথা বলতে পারবি, তোর ভাই কোথায় আছে? সেটা জানার খুব প্রয়োজন নাকি তোর? প্রয়োজন দেখে জিজ্ঞেস করেছি। সেটা না জানাই থাক। বের হয়ে যায় রাসু। হাসতে থাকে সিরাজ। রাসু একটু দূরে যেতেই ব্লাস্ট। সকালবেলা। ফাদার, সিরাজ ভাইকে খেয়ে ফেলেছে রাসু। এই কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে যায়। তার নিজের ভাইয়ের মৃত্যুর খবরটা কানে আসছে। ভয়ঙ্কর রূপ নেয় সে। খাট থেকে নেমে চোখে সাদা চশমা পরে নেয়। হঠাৎ করে কেউ এসে বলে, বাবা তুমি এত সকালে উঠে গেলে আজকে? এমনি। আর তোকে খুশি মনে হচ্ছে? হ্যাঁ বাবা, আজকে কলেজে বড় একটা অনুষ্ঠান আছে। ও আচ্ছা, যা দেখে শুনে যাস, সাথে গাড়ি নিয়ে যাস। ওকে বাবা। বাবা তোমার মন খারাপ? না রে মা। ওকে বাবা, আমি গেলাম। কলেজের মাঠ ভর্তি মানুষ। সাউন্ড স্পিকারে গান বাজছে। মঞ্চে নাচানাচি হচ্ছে। হাত উঠিয়ে তালি দিচ্ছে মানুষ। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজে। কেউ মন খারাপ করে বসে আছে। পেছন থেকে কেউ এসে বলে, কি রে রিশা, সবাই মঞ্চে আনন্দ করছে আর তুই এখানে মন খারাপ করে বসে আছিস? কই মন খারাপ করে বসে আছি? তোর চোখে প্রবলেম আছে শয়তানি কোথাকার। ও, তোর মন খারাপ না? ওকে চল। কোথায়? মঞ্চে। একটু পরেই তোর নাচের নাম ডাকা হবে। ও তাই তো, আমার তো মনেই নেই। চল চল। রিশা চলে যায় মঞ্চের সামনে। স্পিকারে বলা হচ্ছে, এরপরে নৃত্য নিয়ে আসবে এই কলেজের ভিপি রিশা। সবাই হাততালি দেয়। রিশা পায়ে ঘুঙুর পরে মঞ্চে যায়। স্পিকারে গান ছেড়ে দেয়। নাচ শুরু হয়। রিশার নাচ দেখে অন্য কেউ রেগে বসা থেকে উঠে চলে যায়। থাকবে না সে কলেজে। গাড়ি করে বাসায় চলে যায়। বাসায় আসতেই তার বাবা বলে, কি রে শিলা, তুই রেগে আছিস কেন? কিছু না বাবা। শিলা চলে যায় ওপরে। তার বাবা চেয়ারে বসে ভাবে। রাসু, তুই দুনিয়ার যেই কোনো জায়গায় থাকিস না কেন, তোকে আমি খুঁজে বের করবই। আমার ভাইকে মেরেছিস, এর প্রতিশোধ আমি নেবই। কলেজের অনুষ্ঠান শেষ হলে রিশা বাসায় চলে যায়। মন খুশি তার। সারপ্রাইজ হয়েছে আজ ও সবার কাছে। বাবার জায়গা পূরণ করেছে সে। তার বাবাও ছিল রাজশাহী কলেজের ভিপি। এখন সে নিজেই। রাত 10:21। রাজশাহী রাস্তা ফাঁকা। টুকটাক গাড়ি চলছে। এক লাইনে 10 থেকে 12টা গাড়ি আসছে। কেউ রাস্তায় থেকে লাইট ধরতেই থেমে যায় সব গাড়ি। এগিয়ে যায় 3 জন মানুষ। হাত ধরে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে বলে, কি রে ডলার, কেমন আছিস? এতকে চিন্তিত মনে হচ্ছে কেন? রাসু, তুই ছাড়া আমি একার চিন্তা তো কারণ সিরাজ। ডলারের কথা শুনে হেসে দেয় রাসু। ডলার বুঝতে পারে রাসুর হাসির কারণ। জড়িয়ে ধরে সে রাসুকে। হেসে বলে, আমি জানতাম তুই এটাই করবি। আয় মেন হাউসে চল, সব রেডি আছে। এই রাজশাহীর সব থেকে বড় কলেজে অ্যাডমিশন নেওয়ার ব্যবস্থা কর। মানে অ্যাডমিশন নিয়ে কি করবি? আর কলেজে বা কেন? এটা রাসুর ব্যাপার। মনে রাখিস রাসু কারণ ছাড়া কোনো কিছু করে না। যেটা বলেছি সেটাই করবে। ওকে, হয়ে যাবে। আর আলম কোথায়? সে আছে। চলে যায় তারা সবাই সেই মেন হাউসে। নতুন মানুষের পা পড়েছে রাজশাহীর মাটিতে। পড়েছে এক আতঙ্কের ছায়া। সকালবেলা বাইকে করে যাচ্ছে রিশা। হঠাৎ বাইক থেমে যায়। রিশা বাইক থেকে নেমে আশেপাশে তাকায়। দূর থেকে কেউ দৌড়ে এসে বলে, আপু কি হয়েছে? দেখ না, বাইকটা প্রবলেম হয়েছে মনে হয়। আপু তুমি কলেজে যাও, আমি বাইক ঠিক করে তোমার কাছে পাঠিয়ে দেবো। এটাই ভালো হবে। তাহলে আমি যাই। হ্যাঁ আপু যাও। রিশা রিক্সা ডেকে চলে যায় কলেজে। রিশাকে বাইক ছাড়া কলেজে দেখে তার বান্ধবী আদিবা বলে, কি রে রিশা, বাইক কোথায়? আর বলিস না, বাইক রাস্তায় প্রবলেম হয়েছে, তাই গ্যারেজে নিয়ে গেছে। তাই বল, চল ওখানে গিয়ে বসি। রিশা তার বান্ধবীদের সাথে গিয়ে ঘাসের ওপর বসে। কথা বলছে আর হাসছে। কলেজের গেট দিয়ে অচেনা একটা ছেলে ভেতরে প্রবেশ করে। শরীরের কাপড়ের কোনো ভাঁজ নেই। কাঁধে ব্যাগ ঝুলানো। মাথা নিচু করে হাঁটতে থাকে সে। ইটের কোনায় আঙুল লেগে পড়ে যেতে নিলেই আবারও শক্ত হয়ে যায়। মাথা উঁচিয়ে তাকাতে সে অবাক। মুখ দিয়ে হালকা বের হয় একটা কথাই, নীলা।
নীলা, তুমি বেঁচে আছো? নীলা। জি, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। বেঁচে আছি মানে? কি বলছেন আপনি? আর আপনি কে? আমাকে চিনতে পারছো না? আমি রাসু। এই কে রাসু? আর আমাকে আপনি নীলা বলে ডাকছেন কেন? তুমি আমাকে চিনতে পারো নাই। আমি রাসু, তোমার কলিজা রাসু। পাগলের মতো দেখাই যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনি পাগল। আমি তো আপনাকে চিনি না, আর আপনি বলছেন আমি নীলা। এই রাফি, দেখ তো কি আবল তাবল বলছে পাগলটা। তোকে এখানে ঝামেলা করছিস কেন? সরি ভাই, আমারই ভুল হয়েছে। যা এখান থেকে। মাথা নিচু করে চলে যায় রাসু। দূর থেকে এসব দেখে হাসছে অন্য কেউ। রাসু ক্লাসে ঢুকতে সে এসে বলে, এটা দেখার বাকি ছিল, টপ মাফিয়াও আজকাল থ্রেট দেয়। ডলার, তোর কাছে যা। যাচ্ছি। রিশা বসা থেকে উঠে ক্লাসরুমে যাচ্ছে। তার মনে হচ্ছে তাকে কেউ ফলো করছে। পেছনে তাকাতে দেখে রাসু উকি দিয়ে তাকে দেখছে। রিশা পেছনে গিয়ে রাসুকে জিজ্ঞেস করে, প্রবলেম কি? না, কিছু না। তাহলে পেছনে ফলো করছেন কেন? নীলা, তুমি কি আমার সাথে মজা করছো, তাই না? সত্যি আপনি পাগল। ধুর, কোথা থেকে যে এসব পাগল টাগল আসে এই কলেজে। চলে যায় রিশা ক্লাসরুমে। রাসু মুচকি এসে সেখান থেকে চলে যায়। আদিবা খেয়াল করে সব। সে কল দেয় আলমের কাছে। রাসু এখানে কেন? তার কাছে গিয়েছে সে। তুমি তো জানো রাসু কারণ ছাড়া কিছু করে না। রাসু রিশাকে নীলা মনে করছে। সময় মতো বুঝিয়ে দিও। ওকে। সোহান কোথায়? আলম কল কেটে দেয়। কি বলবে সে? তার যে বলার নাই কিছু। নিজের বোন এই দুনিয়া জীবিত নেই, চলে গেছে না ফেরার দুনিয়ায়। চোখ ভর্তি পানি। হাতের পিঠ দিয়ে চোখে জমে থাকা পানি মুছে বসা থেকে উঠে চলে যায় বারান্দায়। ঘড়িতে দুপুর 2:32। কলেজের গেট দিয়ে বের হয় রিশা। রাস্তা ফাঁকা, নেই রিক্সা। হাঁটতে থাকে রিশা, পিছু নিচ্ছে রাসু। একটু যেতেই রিশা পেছনে তাকায়, দেখে রাসু তার পিছু নিচ্ছে। গলির কাছে আসতে রাসুর হাত টেনে গলির ভেতরে নিয়ে যায় আদিবা। রাসু আদিবাকে দেখে রেগে যায়। অদিবা বলল এটা নীলা না, রিশা। আমি বললাম রিশা। ও বলল রিশা। আর আমার মতো ও ভেবেছিল এটা নীলা। পরে জানতে পারে ও রাজশাহী কলেজের ভিপি। মুচকি হাসে রাসু। আদিবা বলে, হাসছিস কেন? কারণে। বাসা যা। চলে যায় আদিবা। রাসু পিছনে ফিরতেই রিশা অবাক। রাসু। রিশা বলে, আদিবার সাথে আপনার কিসের সম্পর্ক? না, কিছু না। তুমি বাসা যাও নাই? কথা ঘুরাবেন না। আপনাকে এই শহরে আজ প্রথম দেখছি। আর আদিবা কি বা আপনি কিভাবে চেনেন? সে আমার কাজিন। তাই নাকি? আদিবা তো বলছে তার নাকি কাজিন টাজিন নাই, সে একাই রাজশাহীতে থাকে। এত কিছু বলতে পারবো না আপনাকে। সাইড প্লিজ। রিশা রাস্তা ছেড়ে দাঁড়ায়। রাসু হাঁটতে থাকে। রিশার মাথায় চিন্তা ঢোকে। ভাবতে থাকে সে, আদিবা তাহলে আমাকে মিথ্যা বলেছে? আর সেই বা কে? পাগলের মতো দেখতে, সবচেয়ে বড় কথা নীলাটাকে। সে আমাকে নীলা বলে ডাকবে কেন? দূর, মাথা জ্যাম হয়ে যাবে মনে হচ্ছে। মন খারাপ করে বসে আছে শিলা। তার বাবা কায়া সান্ত্বনা দিচ্ছে তাকে। বুঝলাম না কি হয়েছে তোর? কাল থেকে দেখছি মন খারাপ। কিছু হয় নাই। পিস্তলটা কোথায় তোমার? অবাক কায়া। তার মেয়ের কথায় কি বলছে তার মেয়ে। সে আবারও জিজ্ঞেস করে তার মেয়েকে, কি হয়েছে তোর? পিস্তল দিয়ে কি করবি? খুন করব একজনকে। তুই এসব কি বলছিস? হ্যাঁ, আর কাকে খুন করবি তুই? শিলা কান্না করে দেয়। কায়া তার মেয়ের চোখে পানি দেখে অবাক। কায়া বলে, কি হয়েছে? কাঁদছিস কেন? বাবা, রিশা আমাকে কলেজে সবার সামনে অপমান করেছে। সে আমাকে নিষেধ করেছে সেই কলেজে যেন আমি না যাই। কি এত বড় সাহস কায়ার? মেয়েকে অপমান করে? তুই কোনো চিন্তা করিস না, দেখছি আমি। ওকে বাবা, তার প্রতিশোধ চাই আমি। হঠাৎ কায়ার ফোন বেজে ওঠে। বসা থেকে উঠে চলে যায় অন্য রুমে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ফাদার, রাসু রাজশাহীতে চলে আসছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। হোশ লাগিয়ে রাখ কোথায় আছে। আর সিজি কলেজের রিশাকে তাকে শাসিয়ে দিস। সে আমার মেয়েকে অপমান করেছে।
জি ফাদার। কল কেটে দেয় কায়া। জোরে হেসে দেয় সে। ভাবতে থাকে, না চাইতেই শিকার কাছে চলে আসছে। টুপটা সময় মতো ফেলে দিব। আমার ভাইকে মেরেছিস তুই, এর প্রতিশোধ নিবই আমি। অপেক্ষা কর তুই। রাত 11টা। রাসু বসে আছে ক্লাবের টেবিলে, হাতে সিগারেট টান দিতেই ডলার বলে, খবর চলে গেছে, কাছে আসতে দে। কিন্তু সে এখন রাজশাহীতে আছে, তুই জানিস কিভাবে? সেটা সময় মতো জেনে যাবি, চল। ক্লাব থেকে বেরোয় রাসু, সাথে ডলার। নীরব রাস্তা, কুকুরের ডাক শোনা যাচ্ছে। হুট করে কেউ সামনে এসে বলে, কিরে কেমন আছিস রাসু? আরে তুই এখানে কেন? নিজের বন্ধুকে ছাড়া থাকা যায় বল? ডলার অবাক হয়ে আছে, দৌড়ে যায় তার কাছে। কেমন আছিস আলম? হ্যাঁ ভালো, কতদিন পর তোকে দেখলাম। আমিও। আর সোহানা কেমন আছে? চুপ হয়ে যায় আলম। রাসু বলে, ডলার আয়, যা বলার পরে বলবো। ওকে। চলে যায় তারা 3 বন্ধু। আবারও একসাথে 3 বন্ধু মনের মতো বন্ধু হলে প্রেমিকের দরকার হয় না। বিপদ আপদে যেই বন্ধুকে পাশে পাওয়া যায় সেই তো প্রকৃত বন্ধু। সকালবেলা রিশা ঘুম থেকে উঠে চলে যায় নিচে। তার মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। রিশা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলে, মা চা দাও। চা নিচে বানিয়ে খা। বিয়ে পরে ও কি আমি তোকে চা বানিয়ে দিয়ে আসবো? কিছু শিখে খা। মা তুমি এমনটা বলতে পারলে? যাও, চা খাবো না। রাগ না দেখিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবি। ওকে। রিশা চলে যায় ওপরে। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে আদিবা তার মায়ের সাথে বসে গল্প করছে। রিশা দেখে হালকা রেগে যায়। সে নিচে নেমে বলে, কি আদিবা তুই এখানে কেন? কেন আসতে পারি না? সেটা বলি নাই। মা খেতে দাও, লেট হয়ে যাবে। আর আদিবা বস, আমার সাথে খাবি। না রে, আমি খেয়ে আসছি। রিশা খেয়ে আদিবাকে নিয়ে বের হয় কলেজের উদ্দেশ্যে। কলেজের গেট দিয়ে ঢুকতেই রিশা শুনতে পায়, এই রিশাকে এই কলেজে? ও যে একজন রিশাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রিশা ভয় পাওয়ার মেয়ে না, সেও এগিয়ে যায় তাদের সামনে। একজন ছেলে বলে, তুই তাহলে রিশা? তোর তো সাহস কম না, কায়া ফাদারের মেয়েকে অপমান করিস? এই রিশা কারণ ছাড়া কাউকে অপমান করে না। আজকে কারণ ছাড়া তোকে সাইজ করব। হাত উঁচিয়ে থাপ্পড় দিতেই অন্য কেউ ছেলেটার হাত ধরে ফেলে। আরে ভাই, মেয়েদের গায়ে হাত তুলতে নেই, ভালো দেখায় না। এই তুই কে? সাধারণ মানুষ। এই দেখ, সে সাধারণ মানুষ হয়ে অসাধারণ মানুষের কাজে বাধা দিচ্ছে। ভালো করে বলি, এখান থেকে চলে যা। না গেলে হাত পা ভেঙে বসিয়ে রাখবো তোকে। সে সামনে থেকে সরে যায়, মাথা নিচু করে চলে আসে। হঠাৎ 3টে গুলি এসে লাগে সেই ছেলেদের মাঝে। 3 জনের মাথায় লুটিয়ে পড়ে 3টে লাশ। অবাক কলেজের সবাই, বেশি অবাক রিশা, সাথে আদিবা। সবাই চারদিকে তাকাচ্ছে, কে গুলি করেছে। আশেপাশে এমন কেউ নেই। রাসুর নিচে চেয়ে মুচকি হাসছে। সেই হাসি খেয়াল করে রিশা। কলেজের ফাঁকা হয়ে যায়। রিশা সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে। আদিবা হাত ধরে টানতে থাকে। রিশা, চল এখান থেকে, খারাপ কিছু হতে পারে। কি হবে? হ্যাঁ, আমার কলেজ খুন খারাপি, আর আমি নিজেই চলে যাব। আর রাসুটাকে? সেটা আমি কি করে জানবো? তুই তো তার কাজিন, তুই তো ভালো করেই জানার কথা। কার কাজিন আমি? তুই কি আবল তাবল বকছিস? সে নিজেই বলেছে তুই তার কাজিন। মিথ্যা বলেছে। এখন চল এখান থেকে। আদিবা রিশাকে টেনে নিয়ে যায়। রিশা চিন্তায় পড়ে যায়। অচেনা ছেলে, তার হাসি, আবার হুটহাট গুলি, এসবের মানে কি? আর কেই বা গুলি করেছে? রাসু আসলে কে? কি তার মতলব? রাজশাহীতে প্রথম দেখেছি মনে হচ্ছে, আগে কখনো দেখি নাই। চেয়ারে বসে আছে কায়া, মাথায় চিন্তা। সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে। নিজের ভাইকে হারিয়ে একা হয়ে গেছি আমি। এসব ভাবছে কায়া। হঠাৎ জোরে হেসে ওঠে সে। চোখ যায় মদের বোতলের দিকে। বসা থেকে উঠে মদের বোতল হাতে নিতেই কল আসে তার। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, বস রাজশাহী কলেজে আছে রাসু, আমাদের লোককে বেড়েছে সে। কিছু পেতে হলে কিছুই দিতে হয়। যাক, প্রাণ কিছু, সব কিছুর বিনিময়ে পেয়ে যাব। রাসুর মৃতদেহটা তার ব্যবস্থা করা আছে।
কিছুই বুঝলাম না বস। বোঝার জন্য বলি নাই, সময় হলে ঠিকই বুঝবি। কল কেটে দেয় কায়া। মদের বোতলে মুখ দিতেই তার মেয়ে শিলা এসে বলে, বাবা কি করো? কায়া তার মেয়ের গলার আওয়াজ শুনে মদের বোতল লুকিয়ে ফেলে। শিলা দেখেও না দেখার ভান করে চলে যেতে চাইলে কায়া বলে, চলে যাচ্ছিস যে? তুমি তো বিজি মনে হচ্ছে। না আয়, কি বলবি বল। কিছু বলবো না, আমি গেলাম। চলে যায় শিলা। কায়া বুঝতে পারে তার মেয়ে রাগ হয়েছে। কায়া পকেট থেকে ফোন বের করে কল দেয় অন্য নাম্বারে। রিসিভ করে সে বলে, কেমন আছিস? চিন্তিত মানুষ ভালো থাকে না। আমি চিন্তিত না, আমি ভালো আছি। পরে বলেন। খেয়েছিস? না খেয়ে থাকার মানুষ আমি না। আর খাবারটা কি সেটা আপনি জানেন? জানা আছে। তুই বাংলাদেশে আসলে উপকার হতো আমার। ওকে, সময় মতো চলে আসবো। গড়িতে রাত 11টা বেজে 58 মিনিট। ক্লাবের লাল নীল লাইটগুলো জ্বলছে। চকচকে চারপাশ। নাচছে সুন্দরী, মজা নিচ্ছে ছেলে পেলে। মদের বারের টেবিলে ভর্তি মাঝ বয়সের মানুষ খাচ্ছে মদ। ক্লাবের দরজায় দাঁড়িয়ে আছে দুটো মানুষ। ক্লাবের সামনে 3টে গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে ক্লাবে ঢুকতে দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো আটকায় তাদেরকে। হাত উপরে। শালা আমাকে বলে হাত উপরে। এই ডলার কিছু বলবে নাকি? ডলার গাড়ির পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। মুখ থেকে সিগারেট ফেলে দৌড়ে আসে। কি হয়েছে রাসু? ওকে জিজ্ঞেস কর, সে বলে হাত উপরে তুলতে। ডলার কোমর থেকে পিস্তল বের করে বলে, শালা বাইনচোদ কাকে বলিস? তুই জানিস কে? একদম ফুটো করে দেবো, যা এখান থেকে। ভয়ে কাঁপতে থাকে তারা দুজন। রাসু ক্লাবের ভিতরে ঢোকে, সাথে ডলার। চেয়ার টেনে বসে রাসু। ডলার দাঁড়িয়ে আছে। রাসু বলে, আজ 3 বছর পরে কাবে আসি রে। সে মদের ঘান নাকে আসছে। নীলা তোকে কতবার বারণ করেছি ক্লাবে না আসার জন্য, তুই তো তার কথা শুনিস নাই। নীলা। এলসিডি লাগানো দেওয়ালে সামনে বড় বড় পুলিশ অফিসার বসে আছে। রফিক সাহেব রেগে আছে। বসা থেকে দাঁড়িয়ে বলে, এই রাজশাহীতে খুন, এটা খুব ভাববার বিষয়। আবার কলেজের সামনে। আমি কিছুই বুঝতেছি না। এই রাজশাহীতে এমন মানুষও আছে যে সবার সামনে 6টা খুন করে আর কেউ দেখেনি? স্যার। আলম সাহেব, চুপ করে আমার কথা শুনুন। জি স্যার। সবাইকে বলি, এই মানুষটাকে ধরা খুব প্রয়োজন আমাদের। যে সবার সামনে খুন করতে পারে সে সাধারণ মানুষ না। জি স্যার। প্রতি রাতে এসব খেয়ে কেন আসেন বাসায়? রাস্তায় পড়ে থাকলেই হয়। আমার প্রিয়টা কি বলে? একদম আমাকে ছুবে না। কতবার বলেছি এসব খাবে না, কেন খাও এসব? আর খাবো না। সরি সরি সরি। ক্লাবে যাবেন আজকের পর থেকে। ওকে প্রিয়। এ রাসু, কি হয়েছে তোর? রাসু ভাবতে থাকে তার আগের কিছু কথা। হঠাৎ ডলার ধাক্কা দিতেই রাসু চমকে ওঠে। ভাবনা থেকে ফিরে আসে। চল। কোথায়? এতক্ষণ ধরে ডাকছি, তোর কোথাও কোনো হদিশ নাই। বের হতে হবে। ওকে চল। বের হয় ক্লাব থেকে। চলে যায় তারা সবাই। পেছনের কথা ভাবতে চায় না রাসু। কষ্ট হয় তার। প্রিয় মানুষটা বেঁচে নেই, এটা সে মেনে নিতে পারে না। আগেও পারেনি, হয়তো এখনও পারবে না। সকালবেলা রিশা কলেজে যাচ্ছে। সামনে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে কিছু একটা হবে। বাইক থামায় রিশা। ছেলেগুলো এগিয়ে এসে বলে, তোর সাথে কে আছে? মানে তুই কার সাথে জড়িত? কলেজে তোর জন্য আমাদের লোক মারা যায়, আর কে গুলি করেছে বল? কে সে? আমি জানি না। সেটা পরে দেখা যাবে রকি। বল, নিয়ে চল, এক কাজে 2 কাজ হবে। গিয়ে ধরে রিশাকে। মুখ চেপে গায়েতে তুলে ফেলে। রিশা চিৎকার করতে পারছে না, করে যাচ্ছে। চোখ দিয়ে পানি পড়ছে। বড় রূপ, মাথা থেকে ঠিক 1 হাত ওপরে লাল লাইট জ্বলছে। চেয়ারে বাঁধা রিশা, চোখে কালো কাপড় বাঁধা। ভয় পাচ্ছে সে। হঠাৎ কেউ বলে ওঠে, চুলের মুঠি ধরা শক্ত অনেক, আস্তা দেখবো। রিশা কণ্ঠ বুঝতে পারে এটা শিলা। আস্তে করে রিশা বলে, শিলা তুই? হ্যাঁ আমি। এই কাপড় খুলে দে। চোখ থেকে কাপড় খুলতেই দেখে শিলা সামনে দাঁড়িয়ে আছে। রিশা জোর গলায় বলে, এখানে কেন নিয়ে আসছিস আমাকে? কেন ভুলে গেলি নাকি? নাকি মনে করিয়ে দিতে হবে? দেখ, এটা তুই একদম ভালো করলি না। ঠাস করে থাপ্পড় মারে রিশার গালে। তাকায় সে শিলার মুখের দিকে। সেদিন সবার সামনে আমাকে অপমান করেছিস, কিছু বলিনি। ভেবেছি আমারও দিন আসবে।
তুই কি প্রতিশোধ নিচ্ছিস? হ্যাঁ, প্রতিশোধ নিচ্ছে। নিজের থেকেও বেশি আপন ভাবতাম তোকে, আর তুই কি না সবার সামনে আমাকে অপমান করেছিস। আরে ক্লাস ফ্রেন্ডরা সব কিছুই শেয়ার করতে পারে, আর তুই সাধারণ একটা ব্যাপার নিয়ে সবার সামনে আমাকে অপমান করেছিস। দেখ, যেটা আমি করেছি ঠিক করেছি। এখানেই থাক তুই, বাহিরের আলো দেখার আশা ছেড়ে দিস, আর এটাই আমার প্রতিশোধ। শিলা চলে যায়। রিশা চিৎকার করে বলে, দেখ শিলা, আমাকে এখান থেকে বের কর। আমার মা একা, আমি ছাড়া। বিকেল 4:03। চিন্তিত রিশার মা। পাশে বসা আদিবা সান্ত্বনা দিচ্ছে রিশার মাকে। খালা, চিন্তা করো না, দেখো রিশা ঠিক চলে আসবে। আর কখন আসবে? সে তো কলেজে শেষ করে চলে আসে, আর আজকে আসছে না কেন? আর কলেজও যায়নি তো যাবে কোথায়? আদিবা চিন্তায় পড়ে যায়। রিশা যাবে কোথায়? আজকে কলেজেও যায়নি, শিলা কিছু করেনি তো? আদিবা বসা থেকে উঠে বলে, খালা, আমি দেখছি কি করা যায়। রিশা তোমার কাছে চলে আসবে, চিন্তা করো না। বাসা থেকে বের হয় আদিবা। কাঁধ থেকে ব্যাগ নিয়ে ফোন বের করে কল দেয় রাসুর কাছে। একটু দেখা করো আমার সাথে। অফিস রুম ভর্তি মানুষ, টেবিলে ফাইল রাখা, ছবি ছড়ানো টেবিলের ওপরে। রফিক সাহেব একটা ছবি হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলে, তার পা পড়েছে এই রাজশাহীতে, জানি না কি হবে। সবাইকে বলি রাসুকে ধরার ব্যবস্থা করুন। আর সে কেন এই রাজশাহীতে এসেছে? কলেজের খুনটা তার দিক থেকেই হয়েছে। কি তার মতলব? স্যার, সে কোথায় আছে তা তো আমাদের জানায়নি। পুলিশের চাকরিটা আপনি না নিলেও পারতেন। মুখ বন্ধ করে ফেলে ছোটন মিয়া। রফিক সাহেব লক্ষ্য করে আলমের দিকে। আলম সাহেব, আপনি এই রাজশাহীতে নিজ ইচ্ছায় এসেছেন, তাই আপনাকে এই ব্যাপারটা দেখতে হবে। আর বড় কাজেই আছে সে, তাকে চেনা অনেক কঠিন। সামনে থেকে ও তাকে চিনতে পারবে না, তাই বলি খুব করে চেষ্টা চালিয়ে যান। ওকে স্যার। ঘড়িতে রাত 10:46। ফ্ল্যাটের চারদিকে অন্ধকার, মানুষের আনাগোনা খুব কম মনে হচ্ছে। ফিস ফিসে কথা শোনা যাচ্ছে, হয়তো কেউ কথা বলছে। দেখ, যা বলে কান পেতে শোন। রিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব? তাকে বাঁচাতে হবে তোকে। আমি কেন বাঁচাবো? তুই জানি কেন রাজশাহীতে এসেছিস? সেটা তুই ভালো করে জানিস। যার জন্য আসছিস তার মেয়ে রিশাকে উধাও করছে। মানে কায়ার মেয়ে শিলা রিশাকে কিডন্যাপ করেছে। কায়া? হ্যাঁ, আর শিলা ও কলেজেই পড়ে। রাস্তার কিলার মনে হচ্ছে, হাঁটতে হবে সেই রাস্তায়। মানে? রাসও মানের উত্তর দেয় না। পেয়ে যাবে রিশাকে। রাত গভীর হয়েছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে প্রাইভেট জেট থেকে নামে এক ছেলে, মুখ ভর্তি খোঁচা দাড়ি, চুলগুলো স্পাইক করা, হাঁটু ছেঁড়া প্যান্ট, শার্টের বুকের বোতাম খোলা। দূর থেকে কেউ তার অপেক্ষায় আছে। কাছে আসতে সে বলে, শাওন, কেমন আছিস? উপর দিয়ে ভালো আছি, ভিতর দিয়ে না। এখনো রেগে আছিস আমার উপর? রাগ? সে তো অনেক আগেই করেছি। ক্ষমা করিসনি এখনো? ক্ষমা করার কাজ আপনি করেননি। শিলা কোথায়? ভাইয়া, আমি এখানে। কেমন আছিস বোন? ভালো, তুমি কেমন আছো? ভালো, বাসায় যাওয়া যাক। চলো ভাইয়া। সকালবেলা কলেজের মাঠে গোল হয়ে বসে আছে কিছু ছেলেপেলে। আড্ডা হচ্ছে তাদের। কেউ হাসাহাসি করছে, আবার কেউ খাতায় লেখালেখি করছে। যার যেই স্বভাব। কলেজের গেট দিয়ে ব্ল্যাক একটা গাড়ি ঢোকে। চোখ সবার সেই গাড়িতে। কেউ বারান্দায় বসে আছে, হঠাৎ চোখ যায় সেই ব্ল্যাক গাড়ির দিকে। বসা থেকে উঠে একটু সামনে এগিয়ে যায়। গাড়ি থেকে নামে এক ছেলে, সাথে দুইটা ছেলে। নেমে সোজা দাঁড়িয়ে থাকা সেই একজনের সামনে যায়। অবাক হয়ে দাঁড়িয়ে আছে সে। এত সুন্দর একটা ছেলে আমার দিকে আসে কেন? উফ, এমন একটা বয়ফ্রেন্ড যদি হতো। চলে আসে সে তার কাছে, এসেই বলে, হ্যাঁ রাসু। হেই, আমি শিলা। আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। দেখেছো তো এখানে। হাত বাড়ায় রাসু শিলার দিকে। ফ্রেন্ডস? হ্যাঁ, কেন নয়? এসব দেখে অবাক হচ্ছে অন্য কেউ। চোখ মারে রাসু তার দিকে। বুঝতে পারে সে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। বিকেল 5টা। রাস্তায় টুকিটাকি গাড়ি চলছে। রাসু রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখতে পায় একটা মেয়ে রাস্তা পার হওয়ার জন্য অনেক চেষ্টা করছে।
রাসুর চোখ যায় মেয়েটার হাতের স্টিল স্টিকের দিকে, বুঝতে পারে সে মেয়েটা হয়তো অন্ধ। হাতের স্টিক দিয়ে রাস্তায় বাড়ি দিচ্ছে, ডিলাঠালায় পা পড়তেই পড়ে যেতে পারে। রাসু দৌড়ে যায় তার দিকে। হুট করে রাসু মেয়েটার হাত ধরে হাঁটতে থাকে। কেঁপে ওঠে মেয়েটার হাত। মেয়েটা ডান হাত দিয়ে রাসুর মাথায় হাত দেয়। রাসু অবাক, সে মাথায় হাত দিচ্ছে কেন? রাসু মেয়েটার দিকে তাকায়, দেখে মেয়েটা কিছু বলার চেষ্টা করছে। হুট করে কেউ এসে বলে, রূপা, তুই এখানে আসছিস কেন? চল বাসায়। মধ্যবয়স্ক লোকটা মেয়েটার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলেই রাসু বলে, ওনার কি হয়েছে? চোখে দেখে না বুঝলাম, কথা বলতে পারে না। তা সে কথা বলতে পারে না, চোখেও দেখতে পায় না। রূপা মেয়েটা বারবার হাত দিয়ে রাসুর দিকে দেখাচ্ছে। সেই লোকটা টেনে নিয়ে যায় রূপাকে। রাসু সেখান থেকে চলে যায়, রূপাকে বাসায় নিয়ে আসে। ঘড়িতে রাত 10টা বেজে 2 মিনিট। অন্ধকার রুমে বসে আছে রিশা। বাম পাশের জানলা দিয়ে হালকা আলো আসছে। রিশার চোখে পানি। চিন্তিত সে, তার মা বাসায় একা। একটা দিন কাটিয়েছে সেই অন্ধকার রুমের মাঝে। মাথা কাজ করছে না তার, কি করবে সে বুঝতে পারে না। হঠাৎ দরজার শব্দ শুনতে পায় রিশা। বসা থেকে উঠে দাঁড়ায় সে। দরজার কাছে যেতেই বলে, কিরে, আমার বেস্টুনি কেমন আছে? শিলা, কেন এমন করছিস তুই? এখান থেকে বের কর আমাকে, মা বাসায় একা। শিলা ঠাস করে একটা থাপ্পড় দেয় রিশাকে। পড়ে যায় সে। আমি তোকে এখানে যা করার করছি, আর তুই তো আমাকে সবার সামনে অপমান করেছিস। তোর কপাল ভালো, তোকে আমি মেরে ফেলি নাই। তুই আমার হাত থেকে রেহাই পাবি না সহজে। হাত জোর করছি, আমাকে এখান থেকে বের কর। চলে যায় শিলা। রিশা কিছু বলছে না, চুপ করে বসে আছে দেয়ালে পিঠ ঠেকিয়ে। ডান পাশে জানলা। ফিসফিস করে কেউ বলছে, রিশা, এদিকে আসো। রিশা অবাক, বসা থেকে উঠে জানলার পাশে যেতেই শকড হয়ে যায়। আপনি এখানে কেন? ওরা কেউ দেখতে পারলে ক্ষতি হতে পারে আপনার। মুচকি হাসে রাসু। হাত দিয়ে জানলার পাট 2টা খুলে ফেলে। রাসু ভেতরে প্রবেশ করে। রিশা বলে, চলে যান আপনি এখান থেকে। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হোক। রাসুকে চেনো না তুমি? এখানে তোমার জন্য আসছি, সাথে না নিয়ে যেতে পারবো না। তাদের কথা শুনে বাইরে থাকা ছেলেরা দরজা খুলে রুমে ঢুকেই পিস্তল তাক করে রাসুর দিকে। ভয় পাচ্ছে রিশা। রাসুর ঠোঁটে এক চিলটে মুচকি হাসি। রিশা রাসুর দিকে তাকায়। কিরে, সামনে দিয়ে না এসে পিছন থেকে আসছিস যে? রাসুর কাজে আগে পিছনে, পিছন থেকে কাজ করতে মজা পাই আমি। রাসু, নাম শুনে ভয় পেয়ে গেলি? হুমড়ি খেয়ে পড়ে রাসুর পায়ে। ভাই মাফ করে দিন, আমাদের জানা ছিল না এই মেয়ে আপনার কেউ হয়। এই রাজশাহীতে আপনি এসেছেন, তাও অজানা আমাদের। প্লিজ ভাই মাফ করে দিন। ম্যাডাম যা বলেছে তাই করেছি, এখানে আমাদের কোনো দোষ নেই। টাকার বিনিময়ে এটা করেছি। মাপ? এ রাসু করে না, তোদেরকে এমনিতেই মাপ করতে হবে। কারণ হচ্ছে এখানে অনেক, আর এই রাসুর কথা যেন কেউ জানতে না পারে। জি ভাই, কেউ জানবে না। এই শহর ছেড়ে চলে যাবে, এই শহরে যেন তোদেরকে আর না দেখি। জি ভাই, আর দেখবেন না। এই বাঁচতে হলে চল সবাই। সবাই চলে যায়। অবাক হয়ে দাঁড়িয়ে আছে রিশা। রাসু রিশার হাত ধরে টান দিতেই বলে, কে আপনি যার নাম শুনলেই পাতি মাস্তান হুমড়ি খেয়ে পড়ে যায়? সে অনেক কথা। এখন চলো দিবা, বাইরে অপেক্ষা করছে। আদিবা? হ্যাঁ দিবা। বাসা থেকে বের হয় তারা দুজন। আদিবা গাড়ি থেকে বের হয়ে জড়িয়ে ধরে রিশাকে। কেঁদে দেয় আদিবা। রিশা বলে, কাঁদিস না, আমার কিচ্ছু হয় নাই। শয়তান, মেয়েটাকে কি অবস্থা করেছে তোর? কান্নাকাটি বাদ দিয়ে চলেন। চলে যায় তারা। রিশা বাসায় আসতেই তার মা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় ছিলি মা? তুই তো জানিস আমি তোকে ছাড়া একা, তুই ছাড়া আমার কেউ নাই। মা, আমার কিচ্ছু হয়নি, তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? নিজের সন্তান দূরে থাকলে কোনো মা শান্তিতে থাকতে পারে বল? গাড়িতে বসে আছে আদিবা আর রাসু। আদিবা রাসুকে প্রশ্ন করে, আমি বুঝলাম না, তুই শিলার সাথে ফ্রেন্ডশিপ করছিস কেন? তুই আসলে গাধা। তাকে দিয়ে এই ঠিকানাটা জেনেছি। কলেজে শেষে তার পাশে বসেছিলাম, হঠাৎ তার কল আসে, সে উঠে চলে যায় অন্য পাশে। হ্যাঁ বল। ম্যাডাম আপনাকে আসতে হবে। ওকে, রাত 10টায় আসবো। ওকে ম্যাডাম। এই হলো ফ্রেন্ডশিপের কারণ। তুই তো জানিস এই রাসু কিছু করলে খুব বুঝে শুনেই করে।
হয়েছে, এখন বল, আলো আমার সাথে যোগাযোগ করছে না কেন? সে রাজশাহীতে থেকেও দেখা করছে না আমার সাথে। এই যে, এটা তোর আলমের ঠিকানা, সময় মতো চলে যাস। ধন্যবাদ আমার ভাইয়া। হয়েছে, যা, বাসা যা। ওকে, ভালো থাকিস, আর দেখে শুনে যাস কিন্তু। ওকে। রাত শেষ হয়েছে। সকালবেলা রিশা ঘুম থেকে উঠে খেয়ে চলে যায় কলেজে। গাছতলায় বসে আছে সে, সাথে আদিবা। রিশা ভাবতে থাকে, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি, আসলে সে খারাপ না, কিন্তু সে কে, কি তার পরিচয়? তাকে দেখে তারা শহর ছেড়ে চলে যাবে কেন? রাসুর কি পরিচয় তা খুঁজে বের করতেই হবে আমাকে। রাত 9টা। আলমের বাসার নিচে দাঁড়িয়ে আছে আদিবা। রাগ জমেছে আদিবার আলমের ওপর। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকে সে আলমের দরজার সামনে। দরজা খুলছে না। হুট করে দরজা খুলে আদিবা আলমের কলার চেপে ধরে ভেতরে নিয়ে যায়। আলম অবাক আদিবার কাণ্ড দেখে। আরে কি করছো? পরে যাবো তো। পরে যাওয়ার জন্যই ধরেছি। কি মনে হয় আমাকে তোর? রাজশাহীতে আসিস, আমার সাথে দেখা করিস না, পালিয়ে থাকিস কেন? দেখো, আমি প্রবলেমে আছি। চেয়েছি সব প্রবলেম শেষ করে তোমার সাথে দেখা করব। এই কিসের প্রবলেম? হ্যাঁ, এখন বুঝি আমাকে আর ভালো লাগে না? পুরান হয়ে গেছে এখন। বাজে কথা বলবে না বলে দিলাম। শান্ত হয়ে আমার কথা শোনো। আদিবা খাটে বসে। আলম তার পাশে থাকা সোফায় বসে বলে, আচ্ছা, একটা কথা বলতে পারবা? নিজের পরিচয়ের বন্ধুকে যদি পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত দেয়, তাহলে কি এইভাবে ভালো থাকা যায় বলো? বুঝলাম না, বুঝিয়ে বলো। রাশিকে ধরার দায়িত্ব আমাকে দিয়েছে। এখন আমি কি করব? নিজের বন্ধুকে কিভাবে পুলিশের হাতে তুলে দেব? হঠাৎ কল আসে আলমের ফোনে। নাম্বার দেখে রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কোথায় তুই? বাসায়। কেন? আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, বের হ। কল কেটে দেয়। আলম আদিবাকে বলে, রাসু ভাইরা রিয়াসে চলো। আলম আদিবা বাইরে বের হয়। রাসু বাইকে বসে আছে। আলম বলে, তুই এখানে কেন? জরুরি কিছু কথা আছে। হ্যাঁ বল। পুলিশের চাকরিটা তোকে ছেড়ে দিতে হবে। মানে? মানে এই যে, পুলিশের চাকরিটা তোকে ছেড়ে দিতে হবে। এই সাধারণ চাকরির জন্য বন্ধু নষ্ট হোক, আমি তা চাই না। তার মানে তুই সব জানিস? হ্যাঁ, তুই হয়তো জানিস আমি কি করতে পারি। ঠিক আছে, তাই হবে। কিরে, ঠিকানা পেয়ে চলে আসলি আলমের কাছে? কি করব, পালিয়ে থাকে সে। রাজশাহীতে এসেও আমার সাথে যোগাযোগ রাখে না, তাই আজকে হাতে নাতে ধরছি। ওকে থাক, আমি গেলাম। চলে যায় রাসু। নিজের ভালোবাসা নেই, হারিয়ে গেছে থাকা ভালোবাসাটা। কেড়ে নিয়েছে সেই সুখে থাকা দুটি মানুষের মাঝে থাকা একটা মানুষ। নেই তার প্রিয় মানুষের দুষ্টুমিগুলো। মাঝরাত একই রুমে বসে আছে শাওন, সাথে তার বাবা কায়া। কায়ার কাতে কিছু সাইড কাটা ছোট ছবি। সে বলে, এটাই রাসু, আর এই ছবিটার মানুষটা হলো ডলার। আর আসল কথা বলা হয় নাই, রাসু আমার ভাইকে মেরেছে, মানে তোর চাচা সিরাজকে। শাওন চেয়ার থেকে উঠে যায়। রাগ জমেছে তার শরীরে। চোখ দুটো লাল হয়ে গেছে, কারণ সিরাজ তার বাবা চেয়েও বেশি আদর করত তাকে। দেখ, মাথা গরম করিস না, যা করার প্ল্যান মাফিক করতে হবে। তোকে এর জন্যই দেশে আসতে বলেছি। শিলা এই ব্যাপারে যেন কিছু জানতে না পারে। সে জানে না, সে জানে সিরাজ নিউ ইয়র্কে আছে। শাওন পকেট থেকে ফোন বের করে কল দেয় কাউকে। হ্যাঁ বস, বলুন। ফোন চেক করে দেখ, একটা ছবি পাঠানো আছে। সেই মানুষটাকে ধরে নিয়ে আয় আমার বাংলোতে। জি বস, কাজ হয়ে যাবে, কিন্তু আপনি যে বাংলাদেশে আসছেন সেটা আমাদেরকে জানাতে পারতেন। এত কথা বলতে বলি নাই, যা বলেছি তাই কর। জি বস। ঘড়িতে রাত 2:26। অন্ধকার রুম, চারপাশে মানুষে ঘেরা। চেয়ারে বাঁধা অবস্থায় আছে ডলার। চোখের সামনে মানুষ বসে আছে, তাও দেখা যাচ্ছে না। হুট করে লাইট জ্বলে ওঠে। ডলার দেখে সামনে কেউ বসে আছে, কথা বলতে পারছে না। তুই তাহলে ডলার আর রাসুর কলিজার বন্ধু? তুই কে, আর আমাকে এখানে নিয়ে আসছিস কেন? ব্ল্যাক গ্যাং লিডার শাওন। ও, তুই বাংলাদেশ ছেড়ে চলে গেলি, আবারও বাংলাদেশের রাসুকে চিনিস না তুই? আমার কিছু হলে এখানকার কেউ বাঁচবি না, এমনকি তোর বাবাকেও না। বড় কথা উপরে গিয়ে বলিস।
শাওন পিস্তল তাক করে ডলারের কপালে পিস্তলের ট্রিগারে চাপ দিতেই শাওনের ফোন বেজে ওঠে। অচেনা নাম্বার রিসিভ করতেই বলে, আমি যেই শহরে থাকি সেই শহরটাই আমার কথায় চলে, আর তুই কিনা আমার কলিজার বন্ধুকে তুলে নিয়ে গেলি। মুচকি হাসে ডলার। কানে ফোন নিয়ে বসে আছে শাওন। ও পাশ থেকে আবারও বলে, কিরে, কণ্ঠ শুনে চুপ হয়ে গেলি নাকি? বন্ধুকে পাওয়ার আশা ছেড়ে দে। তুইও তোর প্রিয় বোনকে পাওয়ার আশা ছেড়ে দে। মানে নিজেই শোন। ভাইয়া আমাকে নিয়ে যাও এখান থেকে, ওরা আমাকে মেরে ফেলবে। আমি বাঁচতে চাই ভাইয়া। তোর কিছু হবে না। দেখ রাসু, আমার বোনের কোনো ক্ষতি করিস না। আমি ডলারকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তাই যেন হয়।